হ্যালো সবাইকে, শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। দিনটা ছিল 29 সেপ্টেম্বর, মহাসপ্তমী। পুজোর অন্তত একটা দিন উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজো দর্শন না করলে যেন পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম উত্তর কলকাতার উদ্দেশ্যে। প্রথমেই এলাম ইমামি হাউস মন্দির। যেটা দেখছো ওটাই হচ্ছে ইমামি হাউস মন্দির। উত্তর কলকাতার বড় বাজারে অবস্থিত এটি, এবং এটি শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির নামেও পরিচিত। 2020 সালে ইমামি ফাউন্ডেশন কর্তৃক উদ্বোধন করা এই মন্দিরটি ঐতিহাসিক 200 বছরের পুরনো মল্লিক কোঠির মধ্যে অবস্থিত। এটি একটি প্রাক্তন জমিদারের বাড়ি, যা ইমামি তার ঔপনিবেশিক ঐতিহ্য এবং পুরাতন কলকাতার জাঁকজমক রক্ষার জন্য পুনরুদ্ধার করেছেন। ভিতরটা এত অসম্ভব স্নিগ্ধ ও মনোরম যে মনে হবে অনেকটা সময় এমনিই বসে কাটিয়ে দেওয়া যায়। তো এখানে আমাদের একজন দেখে একটু প্রসাদ দিলেন, এটা ছিল সুজির হালুয়া, খুব ভালো খেতে ছিল। তো ওখানে আমরা আর বেশিক্ষণ সময় না কাটিয়ে বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায়, এটা ছিল চোর বাগান। তো ভিতরটা বেশ ভালো ছিল। চটপট করে আমরা এখানে ঘুরে নিয়ে কিছু ঠাকুরের ভিডিও নিলাম, ছোট ছোট কয়েকটা। তারপর চলে গেলাম এর পাশেই আরেকটি প্যান্ডেলে। এটা জোড়াসাঁকোর আশেপাশেই তৈরি হয়েছিল আর কি। তো এই প্যান্ডেলটা ছিল পুরোটাই কাঠের, মানে গাছের জিনিসপত্র দিয়ে, যেমন কাঠ, ছাল, গাছের পাতা, এই সব দিয়ে আর কি মন্দিরটা তৈরি হয়েছিল। তো এখন আমরা দেখছি জোড়াসাঁকো অঞ্চলের শিবকৃষ্ণ দাঁবাড়ির দুর্গাপূজা। এটি প্রায় 180 বছরের পুরনো এক ঐতিহ্যবাহী উৎসব। এটি কলকাতার অন্যতম বনেদি বাড়ির পুজো হিসেবেও খ্যাত। এই পূজার বিশেষত্ব হল এর জাঁকজমক ও প্রতিমার অলংকার। কথিত আছে মা এসে অলংকারাবৃত হন এই স্থানে, মানে গয়নাগাটি পরেন, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে। তো এর পরবর্তী আমাদের ডেস্টিনেশন ছিল খেলাত ভবন। তো সেখানে যাওয়ার পথেই একটা প্যান্ডেল পেলাম, তো একটা ভিডিও করে নিলাম। এই যে এসে গেছি, এটা হচ্ছে খেলাত ভবন। এইখানেই শুরু হয় দুর্গাপুজোর ইতিহাস। 1855 সালে যেটি ঘোষ পরিবারের প্রধান কুলপতি খেলাত চন্দ্র ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন। পরিবারটি 170 বছরেরও বেশি সময় ধরে একটি অখণ্ড ঐতিহ্য বজায় রেখেছে, যা এটিকে কলকাতার প্রাচীনতম দুর্গাপূজাগুলির মধ্যে একটি করে তুলেছে। এই পূজার একটি স্বতন্ত্র রীতি হল কল্যাণী পূজা, যা পিতৃপুরুষের গুরুর মৃত্যুর পর ঐতিহ্যবাহী সন্ধি পূজার স্থলাভিষিক্ত হয়, যেখানে 108টি প্রদীপ জ্বালিয়ে মায়ের পূজা করা হয়। অসম্ভব সুন্দর, তাই না এই জায়গাটি? মায়ের অপরূপ রূপ দেখলে আরোই মনোমুগ্ধ হয়ে যায়। চারিদিকটা ছিল এত সুন্দর, বেশ খানিকক্ষণ এখানে এমনিই সময় কাটিয়ে ফেলা যায়। কিন্তু পরবর্তী প্রোগ্রাম যেহেতু আমাদের ছিল ভুরিভোজ, এবং সেটা যেহেতু বেশ কিছুটা সময় সাপেক্ষের ব্যাপার, তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। তো চলার পথে অনেক প্যান্ডেল, লাইটিংস, বিভিন্ন কিছু দেখলাম। যেতে যেতে আমাদের বিকেল থেকে প্রায় সন্ধে হয়ে গেল। অবশেষে আমরা এসে পৌঁছলাম সোদপুর ডি বাপি বিরিয়ানি। এটা ওনাদের নতুন আউটলেট, যেটা সোদপুরে খুলেছে। তো আমরা ভেবেছিলাম যে পুজোর সময় সিট পাবো কিনা, তারপর দেখলাম যে না, কপালটা আমাদের সত্যিই খুব ভালো। আমরা যাওয়া মাত্রই 5 থেকে 7 মিনিটের মধ্যে সিট পেয়ে গেছি। তো চলে গেলাম উপরে নিজেদের জায়গাতে, গিয়ে বসে রইলাম। তো ওনারা বললেন যে 30 to 45 মিনিটস লাগবে আমাদের খাবারটা দিতে। তো কী করবো, এই সময় ছোটো ছোটো কয়েকটা ভিডিও তুলে নিলাম। এই করতে করতে তো আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, যেহেতু আমার ওনাদের আউটলেটে এইটা প্রথমবার গিয়ে খাওয়া। তো খাবার নিয়ে কোনো কথাই হবে না, ভীষণ ভালো টেস্ট ছিল। আর পিসটা তো একদম মনের মতোই ছিল। তো ওখানে চটপট খেয়ে আর দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ যেহেতু রাস্তাটা অনেকটাই দূর, তাই বেরিয়েও পড়লাম বাড়ির দিকে। সব মিলিয়ে মোটামুটি সপ্তমীটা আমাদের খুব ভালো কেটেছে। তো আজকের মতো টাটা, আবার আসবো পরবর্তী ভিডিওতে।